নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। বাংলায় ভোট যুদ্ধ, প্রথম দফায় রেকর্ড ভোটের চমক। 8ই মে ব্রততী পরম্পরার উদ্যোগে কেসিসিতে শিশু তীর্থ। গত 23 এপ্রিল 2026 ছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা। প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু অংশ মিলিয়ে মোট 152টি আসনে ভোট গ্রহণ হয়েছে। এবারে রীতিমতো রেকর্ড সংখ্যায় ভোটদান হয়েছে বলে জানা যাচ্ছে। প্রায় 91.35% ভোটদান হয়েছে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায়, যা কার্যত নজিরবিহীন। দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, বীরভূমের মতন জেলাগুলিতে ভোটের হার ছিল চোখে পড়ার মতো। সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোট করার চেষ্টা থাকলেও কুমারগঞ্জ, আসানসোল, ডোমকলের মতো বিভিন্ন জায়গায় যথেষ্ট উত্তেজনার চিত্র ধরা পড়েছে। ঘাসফুল হোক, পদ্ম ফুটুক, কাস্তে শোনা গান, হাতের তুলি স্বপ্ন আঁকুক, সবার গোলায় ধান। 26-এর বিধানসভা ভোট যুদ্ধের শুরুটা হলো এক নাটকীয় মোড় দিয়ে। বৃহস্পতিবার রাজ্যের 16টি জেলায় প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সময়ের সাথে সাথে উপচে পড়তে শুরু করে ইভিএম। সন্ধে 6টা পর্যন্ত 91.35% থাকলেও পরে 92% গণ্ডি পেরিয়ে ঐতিহাসিক ভোটদানের রেকর্ড তৈরি হলো এবারে। স্বাধীনতার পর প্রথমবার এত বিপুল পরিমাণ ভোট গ্রহণ হয়েছে, যা প্রায় 92.35% এবং যা ছাপিয়ে গেছে পুরানো সব রেকর্ড। সবচেয়ে বেশি সংখ্যায় ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে। বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে 95.22%, কোচবিহারে 95.17%, বীরভূমে 94.19%, জলপাইগুড়িতে 94.09%, মালদহে 93.41%, উত্তর দিনাজপুরে 93.33%, মুর্শিদাবাদে 93.32%, ঝাড়গ্রামে 92.04%, পশ্চিম মেদিনীপুরে 91.97%, বাঁকুড়ায় 91.76%, আলিপুরদুয়ারে 91.42%, পূর্ব মেদিনীপুরে 90.64%, পুরুলিয়ায় 90.28%, পশ্চিম বর্ধমানে 89.82%, দার্জিলিংয়ে 88.48% ও কালিম্পংয়ে 82.99% ভোট পড়েছে। নির্বাচন কমিশনের বৃহস্পতিবার সন্ধে 7টা পর্যন্ত হিসাব বলছে মহিলা ভোট পড়েছে 92.69% এবং পুরুষ ভোট পড়েছে 90.29%। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের দাবি করলেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির চিত্র ধরা পড়েছে, যদিও তা তুলনামূলকভাবে কম ছিল। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি দেখা যায় মুর্শিদাবাদের নওদায়। গাড়ি ভাঙচুর করা হয়, লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানো হয়, এমনকি ইট বৃষ্টি হতেও দেখা যায়। বীরভূমের নানুরে বিরোধীদের ভয় দেখানোর বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যা নিয়ে দিনভর চাপা উত্তেজনা ছিল। ভোটে রক্ত ঝরল বীরভূমের লাভপুরে, মাথা ফাটল এক প্রার্থী। মুরারইতে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষের চিত্র ধরা পড়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর উপরে হামলার চিত্র ধরা পড়েছে।
আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। মুর্শিদাবাদের ডোমকলে ধরা পড়ে এক অন্য চিত্র। আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর দাবিতে ভোটাররা বিক্ষোভ জানান। দুবরাজপুরে ইভিএম জালিয়াতির অভিযোগ ওঠে। মাথা ভাঙাতে ইভিএম বিভ্রাটের জেরে রীতিমতো বেশ কিছুক্ষণ দেরিতে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং তা চলে রাত পর্যন্ত। বিক্ষিপ্ত অশান্তির ছবি দীর্ঘ শিরোনামে থাকলেও গণতন্ত্রের উৎসবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দেওয়াল লিখন, ফ্লেক্স, পতাকা, জমছে ভোটের বাজার, রাত দিন কাজ, ফোন, ব্যস্ততা, স্বাদটা রাজা সাজার। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ব্রততী পরম্পরা এবং কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির যৌথ উদ্যোগে 10 দিনের আবৃত্তির সফল ওয়ার্কশপ পূর্ণতা পেতে চলেছে আগামী 8ই মে। ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিল্পীদের উপস্থাপনার মাধ্যমে। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় শ্রাবন্তী বসু। এই অনুষ্ঠান নিয়ে আরো জানব বিস্তারিত প্রতিবেদনে। হাতে আর মাত্র কিছুদিন, তারপরেই কেসিসির 10 দিনের ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিল্পীদের মঞ্চে দেখতে চলেছি আমরা আগামী 8ই মে। এতদিনের প্রস্তুতি এবার সফলতার পথে। বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় এই সম্পূর্ণ ওয়ার্কশপে তো ছিলেনই, তার সঙ্গে ছিলেন অনুষ্ঠানের পরিচালক শ্রাবন্তী বসু ও ব্রততী পরম্পরার আরও অনেকে। সময় আর নেই, তাই চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ পৌঁছে গিয়েছিল সেখানে। সেই রিহার্সালের কিছু ঝলক তো থাকবেই, সঙ্গে কলাকুশলীদের অভিজ্ঞতার কথা এবং অনুষ্ঠান সম্পর্কে জানাবো আপনাদের। আগামী 25শে বৈশাখের আগের দিন 24শে বৈশাখ 8ই মে আমরা কেসিসি অ্যাম্পি থিয়েটারে রবীন্দ্র জয়ন্তী পালন করতে চলেছি। কিন্তু তার আগে আমাদের 1 মাস ধরে একটা কর্মশালা চলছে, যেটা শ্রাবন্তীদির পরিচালনায় এবং দ্য চাইল্ড, রবীন্দ্রনাথের লেখা প্রথম ইংরেজি কবিতা, তার বাংলা উনি করেছিলেন, অনুবাদ করেছিলেন শিশুতীর্থ নাম। সেই কবিতাটার ওপরে আমরা অনেকে এখানে পারফর্ম করছি, যেটা 8ই মে অনুষ্ঠিত হবে অ্যাম্পি থিয়েটার, কেসিসি অ্যাম্পি থিয়েটার। আমাদের ভীষণ ভালো অভিজ্ঞতা। শ্রাবন্তীদির পরিচালনায় আমরা অনেক কিছু শিখতে পারছি, কিভাবে একটা কবিতাকে আত্মস্থ করে তারপরে সেটা সবার সামনে উপস্থাপনা করা যায়, সেটা এই ওয়ার্কশপ আমাকে নতুন করে শেখায়। এবং আমার মনে হয় আমরা যারা আরও আছি তাদের সবারই এই একই অভিজ্ঞতা হচ্ছে। তার সঙ্গে দিদিভাইয়ের তত্ত্বাবধান, তার ওই ছোট্ট ছোট্ট কিছু পরামর্শ, সেগুলো আমাদের জীবনের একটা সংগ্রহ। তো এই পারফরমেন্সটা আমরা খুব মন দিয়ে এবং খুব আনন্দ করে করছি। একটু আপনারা সবাই যদি সঙ্গে থাকেন এবং দেখেন, ভীষণ ভালো লাগবে। গঙ্গার দিক থেকে তিব্বতের হিমবঞ্চিত অধিক তপা থেকে প্রাকারোত্থিত নগরের সিংহদ্বার দিয়ে লতা চাল জটিল অরণ্যে পথ কেটে কেউ আসে পায়ে, কেউ উঠে, কেউ ঘোড়া, কেউ হাতি দিয়ে।
কেউ রথে শ্রীরামসুখের পতাকা উড়ায়। নানা প্রগতি বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং শ্রাবণ দিদির পরিচালনায় আমরা সমস্ত কিছুটাই শিখছি কিভাবে একটি প্রযোজনাকে সুন্দরভাবে মঞ্চে উপস্থাপিত করা যায়। শুধুমাত্র আবৃত্তি নয়, তার সাথে গান, নাচ সমস্ত কিছু মিলিয়ে কিভাবে আমরা কোরিওগ্রাফি করব, কিভাবে আমরা এক জায়গায় দাঁড়াবো, কিভাবে মাইক্রোফোনটা ব্যবহার করব, সমস্ত কিছু মিলিয়ে এটা একটা অনন্য সুন্দর অভিজ্ঞতা হচ্ছে আমাদের সকলে। আপনারা সকলে আসলে ভালো লাগবে। তো সত্যি কথা, যখন প্রথম আমি ওয়ার্কশপের জন্য যাকে বলে রেজিস্ট্রেশন, তখন একটু মনে হচ্ছিল যেন দ্বিধাগ্রস্ত ছিলাম যে কিরকম কি হবে, কতটা কি শিখবো। আমার একটা বেশ একটু কিরকম একটু লাগছিল, কিন্তু এখানে আসার পরে এত সত্যি কথা ভালো লাগছে। এখানে শ্রাবণ দিদি আমাদের কোঅর্ডিনেট করছেন এবং আমাদের পরম শ্রদ্ধা দিদিভাই শ্রীমতী বন্দ্যোপাধ্যায়, এবং এত ধৈর্য ধরে এবং এত পরিশ্রম করে আমাদের যে ছোট ছোট মানে শুধু আবৃত্তি বলাই তো নয়, তার সাথে আমরা কিভাবে দাঁড়াবো, কিভাবে কথা বলবো, কিভাবে দেখাবো, সব মিলে একটা পারফরমেন্স হয়। তো সেই জিনিসটা এখানে এত সুন্দরভাবে শিখতে পারছি, আর সবাই মিলে এইভাবে কোঅর্ডিনেট করা এতজনকে নিয়ে, তো সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি। এটা হচ্ছে তোদের এটা এইরকম হয়ে যায়, হ্যাঁ এই হয়ে যায় ঠিক ওইখানে ওদের সঙ্গে না, যেরকম জায়গাতেই ছিলি জাস্ট ঘুরে যাবি। আর নমস্কারটা মানে সবারটা একসঙ্গে হলে দেখতে ভালো লাগবে, মানে আগে পরে হয়ে গেল। তাহলে লাস্ট জয় হোকটা কর, লাস্ট লাইনটা কর। গত বেশ কয়েকদিন ধরে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আমরা একটি ওয়ার্কশপ করছি পারফরমেন্স পোয়েট্রির ওপরে। পারফরমেন্স পোয়েট্রি হলো এমন এক ধরনের কবিতা যেটা শুধুমাত্র আবৃত্তি নয়, আরো আনুষঙ্গিক শিল্প মাধ্যমের মধ্যে দিয়ে সেটা আমরা মঞ্চে উপস্থাপিত করি। এই প্রোডাকশনের জন্য, এই ওয়ার্কশপের জন্য আমরা বেছে নিয়েছি শিশুতীর্থ কবিতাটিকে। শিশুতীর্থ বেছে নেওয়ার কারণ হলো যে এই কবিতাটি পড়লে আমাদের ভেতরে ভেতরে মনে হয় যে কোথাও যেন একটা অন্যান্য শিল্প মাধ্যমের উপস্থিতিও রয়েছে, তারও সেই শিল্প মাধ্যমের প্রয়োগটাও এই কবিতাটি দাবি করে। আর বিষয়বস্তুর দিক থেকে বলা যায় যে কবিতাটি যেন সবসময়ই সমসাময়িক। রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখেছিলেন 1930 সালে। প্রথমে লেখা হয়েছিল ইংরেজিতে দ্য চাইল্ড, এবং তারপরে তিনি বাংলায় লেখেন শিশুতীর্থ। তো 1930 সালে এই কবিতাটি যেমন প্রাসঙ্গিক ছিল, মনে হয় আজও ঠিক একই রকম প্রাসঙ্গিক। অন্ধকারের মধ্যে দিয়ে একটা পথের সন্ধানে যাত্রা, মানবতার সন্ধানে যাত্রা। সমুদ্রের জল থেকে আলোকে আলাদা করে এক নতুন ইতিহাস রচনা করেছে গুজরাটের ভাদোদরার MK আমিন কলেজের দুজন বিএসসি ছাত্র অর্ণব ধামধেড়ে এবং হরি ওম পাঠক। কোঙ্কণ উপকূলের রত্নগিরির কাছে সমুদ্রের জলে থাকা জৈব আলোকোজ্জ্বল ব্যাকটেরিয়া বা বায়োলুমিনিসেন্ট ব্যাকটেরিয়া আলাদা করে তারা এই বিষয়টিতে আলোকপাত করেছেন। দেশে যখন চিতা প্রায় বিলুপ্তির পথে, তখন তাৎপর্যপূর্ণভাবে আফ্রিকা থেকে চিতা নিয়ে এলো কর্ণাটক সরকার। 2022 সালে শুরু হওয়া চিতা প্রকল্পের আওতায় নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে একাধিক চিতা এনে রাখা হয়েছিল মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। এবার কর্ণাটকের বানারঘাটা পার্কে চিতার আনয়ন আসলেই চিতা প্রকল্পের ভৌগোলিক বিস্তার আরও বাড়ালো।
ব্যাংকক ওপেনে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে দীর্ঘ 4 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আরণ্যক ঘোষ ভারতের 95তম এবং পশ্চিমবঙ্গের দ্বাদশ গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন। 2400 রেটিং এর বাধা পেরিয়ে নিজের তৃতীয় তথা চূড়ান্ত জিএম নর্ম হাসিল করে তিনি দাবা বিশ্বে বাংলার নাম উজ্জ্বল করলেন। বাংলার এই তরুণ দাবাড়ুর এমন অসাধারণ সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ সকলে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এই পর্যন্তই। আরো খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।